আমরা একুইড প্রেসক্রাইবিং নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একুইড প্রেসক্রাইবিং বা একুইড প্রেসক্রিপশন। আমরা সাধারণত দুই ধরনের একুইড রোগ পাই। আমাদের কাছে যে একুইড রোগগুলো আসে এগুলো সাধারণত দুই ধরনের হয়। এক নম্বর হলো একুইড রোগ, যেমন ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি ইত্যাদি। যেমন কেউ বৃষ্টিতে ভিজলো, জ্বর আসলো, এটা এক ধরনের একুইড রোগ। বা কারো ঠান্ডার কারণে কাশি শুরু হইলো, আঘাত পাইলো, আঘাতের কারণে ব্যথা করতেছে, এটা এক ধরনের একুইড রোগ। দুই নম্বর আরেকটা একুইড রোগ হলো কনিক কেসের একুইড তীব্রতা বা উচ্ছ্বাস। যেমন কনিক হাঁপানির কেসে হঠাৎ মারাত্মক হাঁপানির আক্রমণ, কারো হাঁপানির সমস্যা আছে, কিছুদিন পর হঠাৎ করে তার মারাত্মক হাঁপানির সমস্যা দেখা দিল, এটাও কনিক কেসের একুইড তীব্রতা, এটা কিন্তু এক ধরনের একুইড রোগ। আমরা সাধারণত এই দুই ধরনের একুইড রোগ পাই। অনেক সময় কনিক রোগে ধাতুগত ওষুধ চলাকালে একুইড সমস্যা দেখা দিতে পারে। আমরা কোনো কনিক রোগীকে ধাতুগত ওষুধ দিলাম, দেওয়ার পরে কোনো একুইড রোগ দেখা দিল বা কনিক রোগের একুইড তীব্রতা বা উচ্ছ্বাস দেখা দিল, তখন আমাদেরকে ধাতুগত ওষুধের ক্রিয়া ব্যাঘাত না ঘটে এজন্য অর্গানোপ্যাথিক ওষুধ বা একুইড ওষুধ ব্যবহার করতে হবে। ধাতুগত ওষুধ চলাকালে একুইড সমস্যা দেখা দিতে পারে বা কনিক রোগের একুইড তীব্রতা বা উচ্ছ্বাস দেখা দিতে পারে, তখন যাতে ধাতুগত ওষুধের ক্রিয়ার ব্যাঘাত না ঘটে এজন্য অর্গানোপ্যাথিক ওষুধ বা একুইড ওষুধ ব্যবহার করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। যেমন কোন রোগীকে তার মানসিক কষ্টের কারণে অরামমেট 1M বা 10M দেওয়া হলো। আপনার কাছে একটা রোগী আসলো, তার মানসিক সমস্যা, সে আত্মহত্যা করতে চায় বা অরামমেটের বিভিন্ন লক্ষণ পাইলেন, তারপর তাকে অরামমেট 1M বা 10M দিলেন। দেওয়ার পর 2 দিন পর সে বৃষ্টিতে ভেজার কারণে তার সর্দি দেখা দিল বা জ্বর আসলো, তখন তাকে অন্য কোনো ওষুধের 30 বা 200 না দিয়ে অর্গানোপ্যাথিক ওষুধের মাদার টিনচার বা খুব কম শক্তিতে একুইড ওষুধ দেওয়া উচিত। এখন যদি আপনি তাকে অন্য কোনো ওষুধের 30 বা 200 যদি দেন, তাহলে কিন্তু অরামমেটের ক্রিয়াটা নষ্ট হয়ে যাবে। এই জন্য চেষ্টা করতে হবে যাতে অরামমেটের ক্রিয়াটা নষ্ট না হয়, এমন একটা ওষুধ দিতে হবে। আর সেটা হতে পারে অর্গানোপ্যাথিক ওষুধ বা যে সকল একুইড ওষুধ আছে এগুলার নিম্ন শক্তি দিতে হবে, যাতে এটি গভীর ক্রিয়াশীল ঔষধের স্তরে না যায়। মাদার টিনচার বা খুব কম শক্তিতে একুইড ওষুধ দেওয়া উচিত, যাতে এটি গভীর ক্রিয়াশীল ওষুধের স্তরে না যায়। এতে অরামমেটের কাজ বাধাপ্রাপ্ত হবে না এবং একুইড রোগটিও আরোগ্য হবে। এ ধরনের কেসে কি করতে হবে তা অনেক চিকিৎসক না জানার কারণে অন্য কোনো প্যাথির চিকিৎসা নিতে বলেন, যা উচিত নয়। অনেক সময় দেখা যায় আমরা কোনো রোগীকে তার ধাতুগত ওষুধ দিলাম, তার লক্ষণ নিয়ে লক্ষণ সমষ্টি অনুযায়ী আমরা তাকে একটা ধাতুগত ওষুধ দিলাম, দেওয়ার পর তার মারাত্মক জ্বর দেখা দিল বা অন্য কোনো মারাত্মক সমস্যা দেখা দিল, তখন আমরা তাকে বলে দেই আপনি নাপা খেয়ে নিন, বা যদি বেশি সমস্যা হয় তাহলে রোগীকে অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে নিয়ে যান। এটা কিন্তু সাধারণত অধিকাংশ ডাক্তাররাই বলে দেয়, কেউ স্বীকার করুক আর না করুক। মানে এটার মূল কারণটা হতে পারে যে আমরা জানি যে এখন যদি অন্য কোনো ওষুধ দিই তাহলে ধাতুগত ওষুধের ক্রিয়াটা নষ্ট হয়ে যাবে, বা আরেকটি কারণ হতে পারে দ্রুত রোগীকে উপশম দেওয়ার মতো কোনো ওষুধ সম্পর্কে আমাদের ধারণা নেই। রোগীকে যে দ্রুত উপশম দিতে হবে এমন কোনো ওষুধ সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণেও আমরা রোগীকে অ্যালোপ্যাথিক ওষুধ খেতে বলি বা অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে নিয়ে যেতে বলি। এই ধরনের কেসে যদি আমরা অর্গানোপ্যাথিক ওষুধ ব্যবহার করি তাহলে রোগীকে দ্রুত উপশম দিতে পারবো। অনেকে ভাবতে পারেন অর্গানোপ্যাথিক ওষুধ কি, আবার এটা কি অন্য কোনো প্যাথির ওষুধ? না, আমাদের অনেক ওষুধ আছে যেগুলো নির্দিষ্ট কিছু অর্গানে ভালো কাজ করে। যেমন কারো মারাত্মক শ্বাসকষ্ট দেখা দিল, আপনি তাকে স্পিডোস্পার্মা দিতে পারবেন, যা অক্সিজেন দেওয়ার চেয়েও ভালো কাজ করবে। এটা কিন্তু করোনার সময় অনেক ব্যবহার হয়েছে। যাদের শ্বাসকষ্ট দেখা দিচ্ছে তাদেরকে কিন্তু স্পিডোস্পার্মা দেওয়ার পরে তাদের শ্বাসকষ্ট কমে আসছে। করোনার সময় অনেক ব্যবহার হয়েছে এই ওষুধটা। আবার আমরা জানি হার্টের ক্ষেত্রে কেটিগাস ভালো কাজ করে, লিভারের ক্ষেত্রে চেলিডোনিয়াম কার্ডোয়াস মেইনাস ভালো কাজ করে। এগুলাই কিন্তু অর্গানোপ্যাথিক ওষুধ। এছাড়াও জ্বরের কেসে আমরা রোগীকে প্যারাসিটামলের পরিবর্তে আমাদের হোমিওপ্যাথিক ভাবে তৈরি প্যারাসিটামল দিতে পারি। আমরা অনেকেই জানি যে প্যারাসিটামল থেকেও কিন্তু আমাদের হোমিওপ্যাথিক প্যারাসিটামল ওষুধ তৈরি করা হয়েছে। আমরা কিন্তু রোগীকে অ্যালোপ্যাথিক প্যারাসিটামল না দিয়ে হোমিওপ্যাথিক প্যারাসিটামল ওষুধটাও দিতে পারবো। জ্বরের তীব্রতা কমানোর জন্য আমাদের এমন 6 থেকে 7টি অর্গানোপ্যাথিক ওষুধ আছে, যা আমরা আগামী ক্লাসে আলোচনা করব।
ইনশাআল্লাহ। এ ধরনের বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন অর্গানোপ্যাথিক ওষুধ আছে যেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। আমরা যদি রোগীকে প্রথমে কিছুটা উপশম দিতে পারি তাহলে রোগী আমাদেরকে সময় দিবে। আপনার কাছে যে রোগীটা যে সমস্যাটা নিয়ে আসবে, আসার পর যদি আপনি প্রথমেই তাকে কিছুটা উপশম দিতে পারেন, ভালো না করেন, তাহলে কিন্তু রোগী আপনার সাথে লেগে থাকবে, আপনাকে আরো সময় দিবে। কিন্তু যদি আপনি তাকে প্রথমে কিছু উপশম না দিতে পারেন, বলেন যে ধীরে ধীরে আরাম পাবেন, সময় লাগবে, তাহলে কিন্তু আপনার কাছে পরবর্তীতে আর আসবে না। আর এই কারণে কিন্তু আমরা আমাদের চেম্বার জমাতে পারি না। আমাদের চেম্বার না জমার একটা বড় কারণ কিন্তু রোগীকে প্রথমে কিছুটা উপশম দিতে না পারা। যদি আপনি রোগীকে প্রথমে কিছুটা উপশম দিতে পারেন, রোগী আপনাকে সময় দিবে। এজন্য আমাদেরকে অর্গানোপ্যাথিক ওষুধ সম্পর্কে জানতে হবে। তবে সব কেসেই আমরা অর্গানোপ্যাথিক ওষুধ দিব না। এই অর্গানোপ্যাথিক ওষুধ কাকে বলে, এটা কোন কোন ওষুধকে অর্গানোপ্যাথিক বলা হয়, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। এর সাথে কেসও দেখাবো যে অর্গানোপ্যাথিক ওষুধ দেওয়ার পর কিভাবে ভালো রেজাল্ট পাওয়া যায়। অর্গানোপ্যাথিক ওষুধের ব্যবহার কিন্তু আরো বিভিন্ন ধরনের আছে। যেমন আমাদের কাছে প্রচুর বাতের রোগী আসে, প্রচুর ব্যথার সমস্যা নিয়ে আসে। তখন রোগীকে জিজ্ঞাসা করা হয় যদি যে আপনার রাশ বৃদ্ধি বলেন, তখন কিন্তু সে বলতে পারে না। কারণ কি, যখনই তার ব্যথা শুরু হয় তখনই সে ব্যথার ওষুধ খেয়ে ফেলে। এই জন্য তার কোনো রাশ বৃদ্ধি বলতে পারে না। রাশ বৃদ্ধি বা কোনো লক্ষণ যদি না বলতে পারে, আমরা কিন্তু তাকে কোনো ওষুধ দিতে পারি না, কারণ আমরা লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ দিই। এই ব্যথার রোগীদের জন্য, মানে বাতের সমস্যার রোগীদের জন্য 6টা ভালো অর্গানোপ্যাথিক ওষুধ আছে। এগুলো যদি আপনি ব্যবহার করেন, অর্গানোপ্যাথিক ওষুধ কিন্তু লক্ষণ অনুযায়ী ব্যবহার হয়, লক্ষণ ছাড়া কিন্তু কোনো ওষুধই ব্যবহার হয় না। তাদের নিজস্ব কিছু লক্ষণ আছে, এই লক্ষণের উপর ভিত্তি করে এগুলা ব্যবহার হয়। যখন আপনি অর্গানোপ্যাথিক ওষুধ দিবেন আর বলে দিবেন যে আপনি ব্যথার ওষুধ যদি প্রতিদিন 2টা খান তাহলে 1টা করে খাবেন প্রথম দিকে, তারপরে যখন ব্যথাটা আরো কমে আসবে তখন একদিন পর পর 1টা করে খাবেন। এরপরে ধীরে ধীরে ব্যথার ওষুধটা বন্ধ করে দিবেন। দেওয়ার পরে দেখা যাবে যে অর্গানোপ্যাথিক ওষুধ দেওয়ার পর রোগী 40 থেকে 50% ভালো হয়ে গেছে। যখন রোগী 40 থেকে 50% ভালো হবে, তখন দেখবেন যে রোগী ধাতুগত লক্ষণগুলো বলতেছে, মানে তার রোগের মূল যে সিমটম গুলো আছে সেগুলো সে বলা শুরু করছে। তখন কিন্তু আমাদের প্রেসক্রিপশন করাটা খুব সহজ হবে, রোগীকে ধাতুগত ওষুধ দেওয়াটা সহজ হবে। এই জন্য অর্গানোপ্যাথিক ওষুধের গুরুত্ব অনেক বেশি। আশা করি অর্গানোপ্যাথিক ওষুধ সম্পর্কে আপনারা মোটামুটি একটা ধারণা পাইছেন। একই রোগের চিকিৎসার ক্ষেত্রে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কর্তব্য হলো হোমিওপ্যাথিতে আস্থা রাখা। আমরা কিন্তু সাধারণত একই রোগ দেখতে ভয় পাই, কারণ একই রোগে দ্রুত রোগীকে উপশম করতে হয় বা রোগীকে ভালো করতে হয়। এই জন্য কিন্তু আমাদের অনেকেরই একই রোগে ব্যর্থতা অনেক বেশি। আর এটা মনে করতে হবে যে এটা একটা সুযোগ, কারণ একই রোগ ভালো করতে পারলে আপনার রোগীর সংখ্যা বাড়বে। একই রোগের চেয়ে কিন্তু ক্রনিক রোগী চিকিৎসা করা সহজ, কারণ ক্রনিক রোগে অনেক সময় পাওয়া যায়। আপনি একটা ভুল ওষুধ দিলেন, পরবর্তীতে আপনি সংশোধন করার সময় পাবেন, কিন্তু একই রোগে কিন্তু ভুল হলে সংশোধন করার সুযোগ পাবেন না। এই জন্য এই কোর্সে আমরা পোলারিটি অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব, যেটা একই রোগ দেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। এটা আমরা এই সেশনের 4র্থ ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদেরকে একই রোগ চিকিৎসা করার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে, কারণ রোগী আসলো আপনি ওষুধ দিয়ে ফেললেন, আগে ধৈর্য ধরতে হবে, সংস্কার মুক্ত হতে হবে। যে জ্বর হয়েছে আপনি তাকে অ্যাকোনাইট দিয়ে দিলেন, জ্বর হইলে অ্যাকোনাইট, মাথা ব্যথা হইলে বেলাডোনা, এমন আগে থেকে নির্দিষ্ট করা যাবে না। রোগীর লক্ষণ নিতে হবে, লক্ষণ অনুযায়ী ওষুধ দিতে হবে। পঞ্চ ইন্দ্রিয় সজাগ রাখতে হবে, যেমন রোগীর থেকে কোনো খারাপ গন্ধ আসতেছে কিনা। যদি আপনার ঘ্রাণ শক্তি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি এই ঘ্রাণটা পাবেন না। নির্ভুলভাবে প্রেসক্রিপশন করতে হবে, প্রেসক্রিপশনটা নির্ভুলভাবে করতে হবে। এর জন্য হেয়ারিং বলেন, শুনতে হবে, লিখতে হবে, প্রশ্ন করতে হবে। তারপর লক্ষণগুলো সমশ্রেণীভুক্ত করতে হবে, তাহলে আমরা একই রোগে রোগীর জন্য সঠিক ওষুধটা নির্বাচন করতে পারবো। একই রোগের চিকিৎসার ক্ষেত্রে একটা ভুল ধারণা, অনেক ডাক্তারদের মতে একই রোগে যখন নির্দেশিত ঔষধ বা অন্য কোনো ঔষধ দেওয়ার পরে উপকার পাওয়া যায় না তখন সালফার ভালো কাজ। ধারণাটি সঠিক না, কারণ হোমিওপ্যাথি আন্দাজ অনুমানের উপর চলে না। সালফারের লক্ষণ থাকলে সালফার দেওয়া যাবে, সালফারের লক্ষণ না থাকলে সালফার দেওয়া যাবে না। আবার সালফার ওষুধটি আমরা সবচেয়ে কম করি, কিন্তু এটি আমরা সবচেয়ে বেশি অপব্যবহার করি। আপনি যদি কেন্ট রেপার্টরিতে দেখেন, সালফারের শুধুমাত্র সালফারেরই 8000-এর উপরে লক্ষণ আছে, আর সিনথেসিসে গেলে দেখবেন 13000-এর উপর লক্ষণ আছে। যেটা আমরা কেন্ট রেপার্টরিতে সার্চ করি,
সালফার লিখে যদি সার্চ করি, কেন রেপার্টরিতে 8796টা লক্ষণ আছে সালফারের। আমরা কয়টা লক্ষণ সম্পর্কে জানি সালফারের? আর সিনথেসিস রেপার্টরিতে দেখলে দেখা যাবে যে 13,000-এর উপর লক্ষণ আছে সালফারের। সালফার আমরা সবচেয়ে কম করি বা কম জানি, কিন্তু সালফারটা সবচেয়ে বেশি ব্যবহার করি। আমাদের মনে রাখতে হবে, যদি সালফারের লক্ষণ থাকে তাহলে আমরা সালফার দিব, যদি লক্ষণ না থাকে তাহলে সালফার দিব না। একই রোগে প্রেসক্রাইবিং করার কৌশল। আমরা যে সকল পদ্ধতিতে একই রোগে রোগীকে ওষুধ দিতে পারবো। 1 নম্বর হলো রোগের কারণ বা কিভাবে রোগটি শুরু হয়েছে এবং কখন থেকে শুরু হয়েছে, এর ফলে রোগীর মধ্যে কি প্রকাশ পেয়েছে তা জানতে হবে, অর্থাৎ কজেশনটা নিতে হবে ভালোভাবে। রোগটা কিভাবে শুরু হয়েছে, কি কারণে শুরু হয়েছে, কখন থেকে শুরু হয়েছে, এর ফলে রোগীর মধ্যে কি প্রকাশ পেয়েছে, এটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। যেমন বৃষ্টিতে ভেজার ফলে জ্বর হওয়া, এখানে বৃষ্টি হলো রোগের কারণ, আর এর ফলে জ্বর আসা এটি হলো রোগীর মধ্যে প্রকাশ পাওয়া। বৃষ্টিতে ভেজার কারণে তার জ্বর হয়েছে, এটা একটা কজেশন। একই রোগে বা ক্রনিক রোগেও কজেশন খুবই গুরুত্বপূর্ণ একটা সিম্পটম। যদি কোনো রোগীর মধ্যে আমরা কজেশন পাই তাহলে কিন্তু আমরা অনেকটা আগায় যাব। একই রোগের কজেশনের ক্ষেত্রে ক্লার্কের কজেশন রেপার্টরিটি খুবই গুরুত্বপূর্ণ। ক্লার্কের একটা রেপার্টরি আছে, রেপার্টরিতে কজেশন একটা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারে যে লক্ষণগুলো দেওয়া আছে যে কি কি কারণে কি কি সমস্যা দেখা দিতে পারে আর এটার ওষুধ বলা আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বড় বড় ডাক্তাররা এই রেপার্টরিটার কজেশন চ্যাপ্টারটা খুবই গুরুত্ব দেয়। যেমন সেখানে লেখা আছে কজেশন অ্যাবডোমিনাল অপারেশনস, মানে পেটের অপারেশনের পরে কোনো সমস্যা দেখা দিলে বিসমাথ সেকেন্ড গ্রেডের একমাত্র মেডিসিন। যদি আপনি এমন কোনো রোগী পান যে তার পেটের অপারেশন হয়েছে, হওয়ার পর সে প্রচুর বমি করতেছে বা অন্য কোনো সমস্যা দেখা দিচ্ছে, তাহলে তার ওষুধ হবে বিসমাথ। বিসমাথের আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম বা পিপিআর সিমটম, ভায়োলেন্ট পেন স্টোমাক, অ্যামুলেশন রাবিং ব্যাক বাট অ্যাগ্রাভেশন রাবিং অ্যাবডোমেন। পাকস্থলীর মারাত্মক ব্যথা পেটে ঘষলে বৃদ্ধি পায়, কিন্তু পিঠে ঘষা দিলে আরাম পায়। এটা পিকুলার সিমটম। কিন্তু যদি কোনো রোগী আয়সা বলে যে আমার স্টোমাকে প্রচুর ব্যথা হচ্ছে, কিন্তু আমি পেটে যদি ঘষি তাহলে ব্যথাটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু পিঠে যদি আমার হাত বুলাই বা ঘষি তাহলে আরাম পাই, উপশম হয় ব্যথা, তাহলে তার ওষুধ হবে বিসমাথ। চোখে আঘাত লাগার ফলে কোনো সমস্যা দেখা দিলে সিমফাইটান। চোখে আঘাত লাগার ফলে কোনো সমস্যা দেখা দিলে সিমফাইটান একমাত্র মেডিসিন। আইস ইনজুরিজ টু সিমফাইটান। 2 নম্বর হলো কোন অঙ্গ আক্রান্ত হয়েছে, অর্থাৎ রোগীর দুর্বল স্থান কোনটি তা জানতে হবে। সবার দুর্বল স্থান কিন্তু এক না, এক একজনের এক একটা দুর্বল স্থান থাকে। রোগীর দুর্বল স্থান কোনটা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। যেমন ঠান্ডা লাগার ফলে কারো টনসিল আক্রান্ত হয়, কারো নাক আক্রান্ত হয়, কারো মাথা আক্রান্ত হয় ইত্যাদি। মানে এক একজনের এক এক জায়গা আক্রান্ত হয়। দেখা যাবে যে 3 জন বন্ধু বৃষ্টিতে ভিজছে, কারো জ্বর আসছে, কারো গলা ব্যথা শুরু হয়েছে, কারো বুক আক্রান্ত হয়েছে, কাশি শুরু হয়েছে। এক একজনের কিন্তু এক একটা দুর্বল স্থান আছে, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কারণ এক এক ওষুধের এক এক জায়গায় কাজ করার বিশেষ ক্ষমতা রয়েছে। যেমন বেলাডোনার রোগীদের ঠান্ডা লাগলে প্রথমে মাথা এবং গলা আক্রান্ত হয়। রোগী যদি বেলাডোনার হয় তাহলে তার ঠান্ডা লাগলে প্রথমে মাথায় সমস্যা দেখা দিবে বা গলা আক্রান্ত হবে, তার টনসিলের ব্যথা দেখা দিতে পারে বা তার মাথা ব্যথা দেখা দিতে পারে। কারণ এর কারণ হলো বেলাডোনার রোগীদের দুর্বল স্থান হলো মাথা এবং গলা। এলিয়ান সিপা, ব্রাইনিয়া এবং ডালক্যামরা রোগীদের ঠান্ডা লাগলে প্রথমে নাক আক্রান্ত হয়। যদি কেউ আয়সা বলে যে আমি বৃষ্টিতে ভিজছি বা আমার ঠান্ডা লাগছে, এর ফলে তার গলা আক্রান্ত হয়েছে, তখন আমরা বেলাডোনা, হিপারসাল এবং স্যাবাডিলা এই 3টা ওষুধের থেকে পার্থক্য করে রোগীর জন্য সঠিক ওষুধটা দিতে পারবো। ফেরামফস, ইপিক্যাক এবং ওসিমামক্যানের রোগীদের ঠান্ডা লাগলে প্রথমে বুক আক্রান্ত হয়। তাদের ঠান্ডা লাগলেই সরাসরি তাদের বুক আক্রান্ত হয়, বুকে যায় তাদের ঠান্ডাটা দেখা দেয়। ফেরামফস, ইপিক্যাক এবং ওসিমামক্যানের রোগীদের ঠান্ডা লাগলেই প্রথমে বুক আক্রান্ত হয়।
জেলসিমিয়ামের রোগীদের ঠান্ডা লাগলে প্রথমে হাত পা ভার দিয়ে শুরু হয়। হাত পা ভার দিয়ে শুরু হয়ে তাদের অন্যান্য সমস্যা দেখা দেয়, যেমন ডাল, ডিজি, ড্রাউজি, 3D এই সমস্যাটা দেখা দেয়। কোন রোগী এসে যদি বলে যে আমি কালকে বৃষ্টিতে ভিজছি, ভিজার পর দেখা গেল যে আমার হাত পা প্রচন্ড ভার লাগতেছে, তাহলে কিন্তু আমরা চিন্তা করতে পারবো যে তার জেলসিমিয়ামের রোগী হতে পারে। ইউফোসিয়ার রোগীদের ঠান্ডা লাগলে প্রথমে চোখ আক্রান্ত হয়। যখনই তাদের ঠান্ডা লাগে তখন তাদের চোখে সমস্যা দেখা দেয়। ক্যামোমিলা এবং হিপাসাপের রোগীদের ঠান্ডা লাগলে প্রথমে কান আক্রান্ত হয়। ক্যামোমিলা এবং হিপাসাপের রোগীদের ঠান্ডা লাগলে প্রথমে কানে সমস্যা দেখা দেয়। অ্যাকোনাইট এবং বেলাডোনা রোগীদের ঠান্ডা লাগলে জ্বর দেখা দেয়। অ্যাকোনাইট এবং বেলাডোনা রোগীদের ঠান্ডা লাগলে জ্বর দেখা দেয়, অর্থাৎ বেলাডোনার জ্বর হতে পারে। বেলাডোনা রোগীরা যদি বৃষ্টিতে ভিজে তাদের জ্বর হতে পারে, তাদের মাথা আক্রান্ত হতে পারে বা গলা আক্রান্ত হতে পারে। স্যাবাডিলা রোগীদের ঠান্ডা লাগলে প্রথমে হাঁচি দিয়ে সমস্যা শুরু হয়। যখনই তাদের ঠান্ডা লাগবে তখনই তাদের প্রচুর হাঁচি শুরু হবে। হাঁচি দিতে দিতে তাদের অন্যান্য সমস্যা দেখা দিবে, মানে হাঁচি দিয়ে তাদের সমস্যা শুরু হয়। কোস্টিকামের রোগীদের ঠান্ডা লাগলে গলার স্বর আক্রান্ত হয়। দেখবেন যে কোস্টিকামের রোগীরা যদি রোগীদের ঠান্ডা লাগে তাদের স্বরভঙ্গ দেখা দেয়। 3 নম্বর হলো প্রধান সমস্যার সাথে অন্য কি কি সমস্যা হচ্ছে তা জানতে হবে, মানে কনকমিটেন্ট সিমটম সম্পর্কে জানতে হবে। এই লক্ষণের গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ এটি প্রধান সমস্যার সাথে সম্পর্কিত নয়, কিন্তু প্রধান সমস্যার সাথে দেখা দেয়। যেমন বেদনাদায়ক মাসিকের সাথে বমি হওয়া। বেদনাদায়ক মাসিক একটা সিমটম, বমি হওয়ার একটা সিমটম, কিন্তু যদি একসাথে দেখা দেয় তখন কিন্তু এটা কনকমিটেন্ট সিমটম। এখানে বেদনাদায়ক মাসিক হলো রোগিনীর প্রধান সমস্যা, আর বমি হওয়া এটি হলো সহগামী লক্ষণ, যা বেদনাদায়ক মাসিকের সময় দেখা দেয়। কিন্তু রোগী যদি শুধু বমির সমস্যা নিয়ে আসতো তাহলে বমি হতো এখানে প্রধান সমস্যা। মনে রাখতে হবে বেদনাদায়ক মাসিকের সাথে বমি হলে এর একমাত্র ওষুধ হলো বেরেটামেলবাম। এটা কিন্তু মনে রাখবেন, বেদনাদায়ক মাসিকের সাথে বমি হলে এর একমাত্র ওষুধ হলো বেরেটামেলবাম। আবার কাশি দিলে হাতের তালুতে গাম দেখা দেয়। কেউ কাশি দিলেই তার হাতের তালুতে গাম দেখা দেয়, এটা কিন্তু স্বাভাবিক না, অস্বাভাবিক। কাশি দিলে হাতের তালু ঘামে। এখানেও কাশি হলো রোগীর প্রধান সমস্যা, আর হাত গামা হলো সহগামী লক্ষণ, যা কাশির সময় দেখা দেয়। যদি রোগী কাশি দেওয়ার সময় হাত না গামে, অন্য সময় হাত গামে, তাহলে কিন্তু এটা দুইটা ভিন্ন সিমটম। কিন্তু কাশি দিলেই যদি হাত গামে তাহলে কিন্তু সেটা একটা সিমটম হবে। এই দুইটি লক্ষণ যখন আমরা কোন রোগীর মধ্যে একসাথে পাবো তখন তার জন্য একমাত্র মেডিসিন হবে নাজা। যদি রোগী কাশি দিলে তার হাত গামে, এই লক্ষণটা রোগীর মধ্যে পাওয়া যায়, তাহলে তার একমাত্র ওষুধ হবে নাজা। মনে রাখতে হবে নাজার রোগীদের হাতের তালু ও পায়ের তালুতে প্রচুর গাম হয়, যা ঠান্ডা থাকে। নাজার রোগীদের হাতের তালু ও পায়ের তালুতে প্রচুর গাম হয়, যা ঠান্ডা থাকে, কিন্তু তাতে কোনো গন্ধ থাকে না। নাজার রোগীদের হাতে যে গামটা হয় এই ঘামে কোনো গন্ধ থাকে না। স্যালিসিয়াতেও হাতের তালু ও পায়ের তালুতে প্রচুর গাম হয়, কিন্তু স্যালিসিয়া রোগীদের ঘামে প্রচুর গন্ধ থাকে। এই পার্থক্যটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, তা না হলে কিন্তু আমরা যাদের ঘামে গন্ধ নাই তাদেরকে কিন্তু আমরা স্যালিসিয়া দিয়ে দিব, কারণ আমরা সবাই জানি স্যালিসিয়া রোগীদের হাতের তালু এবং পায়ের তালুতে ঘাম হয়। সিনথেসিস ল্যাবরেটরিতে লেখা আছে এক্সট্রিমিটিস, পার্সপিরেশন, হ্যান্ড, প্লাম, কাফ, ডিউরিন, নাজা একমাত্র মেডিসিন। কাশি দিলে হাতের তালু ঘামে, একমাত্র মেডিসিন নাজা। 4 নাম্বার হলো রাসবিধি নেওয়া। একৈট রোগীদের রাসবিধি নেওয়া। রাসবিধির মাধ্যমে আমরা কিন্তু রোগীর জন্য ওষুধ নির্বাচন করতে পারবো। যেমন ইপোটিরিয়ামের রোগীদের প্রতিদিন নির্দিষ্ট সময়ের কিছু পরে জ্বর আসে। ইপোটিরিয়ামের রোগীদের প্রতিদিন নির্দিষ্ট সময়ের কিছু পরে জ্বর আসে। যেমন আজকে যদি দুপুর 2টায় জ্বর আসে তাহলে সাধারণত আগামীকাল বিকেল 4টায় জ্বর আসবে। আজকে যদি দুপুর 2টায় জ্বর আসে তাহলে সাধারণত আগামীকাল বিকেল 4টায় জ্বর আসবে, মানে নির্দিষ্ট সময়ের কিছু পরে ইপোটিরিয়ামের রোগীদের জ্বর আসবে। আর স্যাড্রনের রোগীদের জ্বর হলো ঘড়ির কাঁটার ন্যায়, অর্থাৎ আজকে সকাল 10টায় জ্বর আসলে আগামীকাল ঠিক 10টায় জ্বর আসবে। আজকে সকাল 10টায় জ্বর আসলে আগামীকাল ঠিক 10টায় জ্বর আসবে, এটা হলো স্যাড্রন। আর ইপোটিরিয়ামের রোগীদের আজকে সকাল 10টায় জ্বর আসলে আগামীকাল 12টায় জ্বর আসবে, মানে নির্দিষ্ট সময়ের কিছু পরে জ্বর আসবে।
কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে একটু বলবেন। হ্যাঁ, 5 নম্বর হলো কি নোট সিমটম। কি নোট সিমটম এবং পিকিউআরএস সিমটমের প্রতি গুরুত্ব দিতে হবে। কি নোট সিমটম এবং পিকিউআরএস সিমটমের প্রতি গুরুত্ব দিতে হবে। এখানে একটা কেস বলি। ডক্টর এলএম খান তার এক বন্ধুর বোনকে দেখতে যান, যার ম্যাট্রোরেজিয়া ঋতুস্রাব ব্যতীত জরায়ু থেকে রক্তস্রাব হচ্ছে এমন একটা সমস্যা দেখা দিছে এবং কয়েকদিন যাবৎ মৃতের ন্যায় পড়ে আছে। প্রচুর রক্ত যাওয়ার কারণে সে মৃতের ন্যায় পড়ে আছে, খাবার দাবার প্রায় বন্ধ। তিনি রোগিনীর বাসায় গিয়ে দেখলেন রোগিনী বেহুশ হয়ে পড়ে আছে। ডক্টর এলএম খান তাকে ওষুধ দেওয়ার মতো কোনো লক্ষণ পাচ্ছিলেন না। রোগী তো বেহুশ হয়ে পড়ে আছে, তাকে কোনো কিছু জিজ্ঞাসা করা সম্ভব না, তাকে কি ওষুধ দিবেন। হঠাৎ তিনি দেখতে পেলেন রোগিনীর পাশে একটি লেবুর অর্ধেকটা কাটা এবং গ্লাসে লেবুর শরবত বানানো। তিনি দেখতে পেলেন যে রোগিনীর পাশে একটা লেবুর অর্ধেকটা কাটা এবং গ্লাসে লেবুর শরবত বানানো। তখন তিনি রোগিনীর ভাইকে জিজ্ঞাসা করলেন, এটা এখানে কেন? রোগিনীর ভাই বলল, যখনই তার হুঁশ ফিরে আসে তখনই সে লেবুর শরবত খেতে চায়, লেবুর শরবত খেয়ে আবার বেহুশ হয়ে যায়। এই লক্ষণের উপর ভিত্তি করে ডাক্তার এলএম খান তাকে চায়না অফিসিনালিস দেন। চায়না দেওয়ার পর সে পরের দিন অনেকটা সুস্থ হয় এবং খাবার খেতে চায়। ধীরে ধীরে তিনি সম্পূর্ণ সুস্থ হন। আচ্ছা, কেউ বলতে পারবেন এখানে চায়না দেওয়ার কারণটা কি? কারো জানা আছে? ডাক্তার এলএম খান কেন তাকে চায়না দিছে? রক্তরস ক্ষয়ের জন্য। জি, ওনার শরীর থেকে যে রক্তরস যে ক্ষয় হয়েছে এটার জন্য, ফসফরিক অ্যাসিড আসতে পারতো, আরো অনেক মেডিসিন আছে যে জৈব তরল নিঃসরণের ফলে কোনো সমস্যা দেখা দিলে চায়না ভালো কাজ করে, ফসফরিক অ্যাসিড ভালো কাজ করে, আরো অনেক মেডিসিন আছে। ফল খেলে সহ্য হয় না এই কারণের জন্য। এখানে ফল খেলে সহ্য হয় না কিভাবে পেলেন বুঝলাম না, বলেন, সমস্যা নেই, ভুল ভাবে। আসলে আমি জানি যে কোনো বড় ধরনের রোগ হওয়ার পরবর্তীতে রোগী যদি খুব দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে চায়না খুব ভালো কাজ করে। আচ্ছা আচ্ছা, আমাদের কাছে অনেকের কাছে এনএস কি নোটটা আছে। যদি আমরা এনএস কি নোটে দেখি, কেন তাকে চায়না দেওয়া হয়েছে, চায়না অফিসিনালিস। hemorrhages of mouth, nose, bowels or uterus, long continued, longing for sour things। মানে তাদের যে কোনো জায়গা থেকে রক্তপাত হোক, রক্তপাতের সাথে তাদের টক জিনিস খাওয়ার প্রচন্ড আকাঙ্ক্ষা দেখা দেয়। এই কারণে তাকে চায়না দেওয়া হয়েছে। সবাই বুঝতে পারছে? যদি কোনো রোগী রক্তপাতের সাথে টক কিছু খাইতে চায়, টক খাওয়ার মধ্যে তার তীব্র আকাঙ্ক্ষা দেখা দেয়, তাহলে তার ওষুধ হবে চায়না অফিসিনালিস। এটা হলো কি নোট সিমটম। কি নোট সিমটম, এই লক্ষণের উপর ভিত্তি করে তাকে চায়না দেওয়া হয়েছে। আবার কোন রোগিনী যদি বলে মাসিকের শেষের দিকে যখন আমার ঋতুস্রাব হ্রাস পায় তখন আমার দাঁত ব্যথা করে। কোন রোগিনী এসে বলল যে মাসিকের শেষের দিকে যখন আমার ঋতুস্রাব হ্রাস পায়, তাদের তো প্রথমের দিকে ঋতুস্রাব প্রচুর পরিমাণে হয়, ধীরে ধীরে কিন্তু কমতে থাকে। যখন ঋতুস্রাবটা কমে আসে তখন তার দাঁত ব্যথা করে। এটা একটা পিকিউআরএস সিমটম। এই লক্ষণের একমাত্র ওষুধ হলো ল্যাকেসিস। যদি সিনথেসিস ল্যাবরেটরিতে দেখেন সেখানে লেখা আছে টিথ পেন মিনসেস ডিউরিং ডিক্রেসেস পয়েন্ট ফ্লো। ল্যাকেসিস ফার্স্ট গ্রেডে একমাত্র মেডিসিন। আমি আপনাদেরকে বলছি যে সবাই একটা ডায়েরি কিনবেন। ডায়েরিটা কিভাবে সাজাবেন? ধরেন আমরা এর আগে জানলাম যে বেদনাদায়ক মাসিকের সাথে বমি হলে বেরেটাম্যালবাম একমাত্র মেডিসিন। আপনি আপনার ডায়েরিতে এন দিয়ে মিনসেস লিখতে পারেন, লেখার পরে সেখানে লিখতে পারেন যে বেদনাদায়ক মাসিকের সাথে ব্যথা হলে বেরেটাম্যালবাম ভালো কাজ করে। তারপরে আবার এখানে আরেকটা লিখতে পারেন যে ঋতুস্রাব যখন হ্রাস পায় তখন দাঁত ব্যথা করে, ল্যাকেসিস। এই সিমটমটা আবার টিথ দিয়েও লিখতে পারেন, টি দিয়ে টিথ, যে দাঁত ব্যথা হয় ঋতুস্রাব যখন হ্রাস পায়। এভাবে যখন ডায়েরি তৈরি করবেন তখন দেখা যাবে যে আপনি যখন চেম্বার দিবেন বা যাদের চেম্বার আছে
কোন রোগী মাসিকের সমস্যা নিয়ে আসবে তখন কিন্তু আপনি মিন্স দিয়ে চ্যাপ্টারটা বের করে রোগীর লক্ষণগুলো দেখতে পারেন যে এখানে কোনো সিমটম আছে কিনা। এভাবে আপনারা ডাইরেক্ট। আর আরেকটা সুযোগ হলো আমি প্রতিটা ক্লাসের 100-র উপরে প্রশ্ন উত্তর দিব আর কি। এগুলা কিন্তু সব কি সিমটম বা মূল সিমটম গুলা প্রশ্ন আকারে দিব, যাতে আপনারা সবসময় পড়তে পারেন। বাহিরে আছেন আপনি এটা মোবাইলটা বের করে যাতে পড়তে পারেন, পিডিএফ দিব আর কি। 100-র উপরে প্রশ্ন থাকবে প্রতিটায়। যেমন এটা লেখা থাকতে পারে যে ঋতুস্রাব যখন হ্রাস পায় তখন যদি দাঁত ব্যথা করে কোন ওষুধ ভালো কাজ করে, নিচে উত্তর লেখা থাকবে লেখেছিস। আপনারা এটা নোট করে ফেলতে পারেন, আপনার ডায়েরিতে এটা লিখে ফেলতে পারবেন। আমি প্রতিটা ক্লাসে এইভাবে প্রশ্ন উত্তর দিব, মানে আপনাদেরকে আমি সব তৈরি করে দিব, কিন্তু আপনাদের লিখতে হবে আর পড়তে হবে। আপনারা নোট করবেন, পড়ে সেটা একটু পড়বেন আর ভিডিওটা একটু কয়েকবার দেখবেন। ইনশাআল্লাহ 10 মাসে আপনি কোথায় যা পৌঁছাবেন আপনি নিজে কল্পনা করতে পারবেন না। আচ্ছা স্যার, ওই যে ডায়েরিটা নিব কি এবিসিডি যুক্ত এরকম, না হ্যাঁ, যে এটা কোনো নিতে পারলে ডায়েরি ভালো নিলে হয়। হবে? এখন এটা পাওয়া যায়, আমি খুঁজছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, আসলে আমি পাইনি আর সময় পাইনি যে মতিঝিল যা দেখা নিয়ে আসবো। এবিসিডি যেটা লেখা থাকে ওটা পাইলে ভালো। সপ্তর্ষি ব্যানার্জি আমাদেরকে এইভাবে বলছিল যে একটা এরকম ডায়েরি কিনে নিতে, ওনারটা এবিসিডি লেখা ছিল। এখন এটা পাওয়া যায় মনে হয় খুব কম। যদি পান আর যদি না পান তারপর আপনি একটা আইডিয়া করে নেবেন যে এতে 20টা পেজ রাখলেন, বিতে 20টা পেজ রাখলেন, এইভাবে একটা সাজাই নেবেন। সাজায় প্রতিটা আমার মতে ইংলিশে প্রথম শব্দটা রাখতে পারেন, মাসিক না লিখে আপনি মিন্স লিখতে পারেন, তাহলে এটা খোঁজাটা সহজ হবে। কারণ বাংলা এলোমেলো হওয়ার সম্ভাবনা বেশি আর খোঁজা খুব কঠিন। মিন্স লেখা পাশাপাশি মাসিক লেখা রাখতে পারেন। ঠিক আছে? কোন রোগী বলল আমার পেটের ব্যথা জোরে চাপে উপশম হয় কিন্তু হালকা স্পর্শে বৃদ্ধি পায়, এটি একটি কি সিমটম? রোগী বলল আমার পেটের ব্যথা জোরে চাপে উপশম হয় কিন্তু হালকা স্পর্শে বৃদ্ধি পায়, এটা কিন্তু একটা কি সিমটম? জোরে চাপে উপশম হয় কিন্তু স্পর্শে বৃদ্ধি পায়। প্রধান 3টা ওষুধ হলো প্লাম্বামেট, ক্যাপসিকাম, চায়না অফিসিনালিস। এলএসকে নোটে লেখা আছে পেন্স আর বাই স্লাইটেস্ট টাচ, মানে অ্যাগ্রাভেশন বাই স্লাইটেস্ট টাচ বাট অ্যামুলেশন বাই হার্ট প্রেশার, ক্যাপসিকাম, প্লাম্বামেট। জোরে চাপে উপশম হয় কিন্তু স্পর্শ বৃদ্ধি পায়। এর প্রধান 3টি ওষুধ হলো প্লাম্বামেট, ক্যাপসিকাম, চায়না অফিসিনালিস। যখন আপনি এই 3টা ওষুধ সম্পর্কে জানবেন যে জোরে চাপে উপশম হয় কিন্তু স্পর্শ বৃদ্ধি পায়, তাহলে কিন্তু আপনার 4500 বা 5000 ওষুধের মধ্যে 3টা ওষুধে চলে আসতে পারবেন। তখন এই 3টা ওষুধের মধ্যে পার্থক্য করে রোগীর জন্য খুব সহজেই সঠিক ওষুধটা দিতে পারবেন। 6 নম্বর হলো রোগ নির্ণয় করা। যে একই রোগটা নিয়ে আসছে এই রোগটা নির্ণয় করতে পারলে ভালো, যে সে কি সমস্যায় ভুগতেছে, কোন ধরনের সমস্যায় ভুগতেছে, রোগীকে ক্লিনিক্যাল ভাবে পরীক্ষা করা। 7 নম্বর হলো পর্যবেক্ষণ করা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন রোগীর অঙ্গভঙ্গি, অঙ্গবিন্যাস, মুখের অভিব্যক্তি, চলাফেরা ইত্যাদি ভালোভাবে পর্যবেক্ষণ করা। আপনি রোগীকে যদি ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেন তাহলে কিন্তু আপনি এই একটা লক্ষণ দিয়ে রোগীকে ওষুধ দিতে পারবেন। যেমন এখানে একটা বাচ্চার ছবি দেখতে পারতেছেন আপনারা, বাচ্চার অ্যাসাইটিস এর সমস্যা, তার পেট ফুলে গেছে, তাকে অ্যালোপ্যাথিক বিভিন্ন চিকিৎসা দেওয়া হয়েছে কিন্তু কোনো উপকার হয়নি। এখানে একটা সিমটম দেওয়া আছে, যখন সে টয়লেট করতেছে তখন সে কান চাপ দিয়ে ধরতেছে, কারণ তার টয়লেট করতে খুবই কষ্ট হয়, প্রচন্ড ব্যথা হয়। এখন এই লক্ষণের উপরে কেউ বলতে পারবেন তার কি ওষুধ হতে পারে? এটা কিন্তু পর্যবেক্ষণ লক্ষণ। আপনি শুধু এই রোগের ক্ষেত্রে না, আপনি যদি এই লক্ষণটা বুঝেন তাহলে যে কোনো রোগের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। ব্যথার কারণে সে তার কান চাপ দিয়ে ধরতেছে, এটা কান বা অন্য কিছু ধরতে পারতো। অনেক রোগী দেখবেন যে ব্যথার কারণে বিছানা চাপ দিয়ে ধরতেছে। ক্যাপসিকামের লক্ষণ কিভাবে বলেন? ব্যথা এক জায়গায় ছড়ায় আরেক জায়গায়। না, এটা তো ব্যথা ছড়াইতেছে না, এটা হলো ওনার ব্যথার কারণে সে কিছু জিনিস বা কোনো কিছু বলতে চাপ দিয়ে ধরতেছে, ব্যথা কানে যাইতেছে না। আচ্ছা, কমপ্লিট রেপার্টরিতে একটা রুব্রিক দেওয়া আছে, হোল্ডিং অর বিং হেল্ড, ডিজায়ার ফর, পেইনস ফ্রম, মানে ব্যথার কারণে সে
কোনো কিছু চাপ দিয়ে ধরে বা তাকে চাপ দিয়ে ধরা হোক, সে এটা চায়। আর্সেনিক ফার্স্ট গ্রেডে আর সিমিসিফিউকা আছে, তাকে তার অন্যান্য লক্ষণ অনুযায়ী আর্সেনিক অ্যালবাম দেওয়া হয়। এতে শিশুটি 15 দিনের মধ্যে আরোগ্য হয়, যেটা অ্যালোপ্যাথি ডাক্তাররা ফেল করে। 15 দিনের মধ্যে তার পেটটা স্বাভাবিক হয়ে গেছে, মানে কোনো ট্যাপিং করা লাগেনি, পেট ফুটা করে যে গ্যাসটা বের করে বা অন্যান্য যে চিকিৎসা দেওয়া হয়, কোনো কিছু দরকার হয় না। আর্সেনিক দেওয়াতে সে 15 দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যায়। আমরা যখন রোগীর লক্ষণটা নিতে পারবো, তখন কিন্তু আমরা এমন ম্যাজিক দেখতে পারবো। আরেকটি কেস, ডাক্তার রজার মরিসন বলেন, আমরা জর্জ বিথুলকাসের একটি সেমিনারে বসেছিলাম। আমি লক্ষ্য করলাম যে একজন ডাক্তারের স্ত্রী অস্বাভাবিক আচরণ করছেন, তাকে অসুস্থ দেখাচ্ছিল, তার মুখের উপর কষ্টের ছাপ ছিল। তিনি বারবার তার চেয়ার থেকে উঠে আগুনে তার হাত গরম করার ভান করে বাঁকা হচ্ছেন, তারপর আবার তিনি তার আসনে গিয়ে বসছেন। এভাবে তিনি কয়েকবার এই কাজটি করেন। এই অবস্থাটি ঘটছিল যখন সেমিনার চলছিল। জর্জ বিথুলকাস অন্য একজন হোমিওপ্যাথকে বললেন, কোলোসিন নিয়ে আসো। ওষুধ আনার পর মহিলাটিকে বললেন, আপনার মুখ খুলুন, এবং তাকে কোলোসিন খাইয়ে দিলেন। জর্জ বিথুলকাস কিন্তু তাকে কিছুই জিজ্ঞাসা করেননি, তাকে বললেন যে আপনি মুখ খুলুন, এবং তাকে কোলোসিন খাওয়াই দিলেন। মহিলাটি বললেন, এটি কি জন্য, মানে কি জন্য তাকে কোলোসিন খাওয়ানো হয়েছে? জর্জ বিথুলকাস বললেন, এটি আপনার স্টোমাকের জন্য। তিনি বললেন, আপনি কিভাবে বুঝলেন যে আমার পেটে সমস্যা হচ্ছে? জর্জ বিথুলকাস বললেন, কারণ আমি দেখছিলাম আপনি কি করছেন। মানে জর্জ বিথুলকাস যে ওনাকে পর্যবেক্ষণ করছেন, এই পর্যবেক্ষণ করে বুঝতে পারছেন যে সে কোলোসিনের রোগী। কোলোসিন দেওয়ার কারণ তার পেট ব্যথা করছিল, এবং তিনি এটি গোপন করার চেষ্টা করছিলেন। মানে তার যে পেটে ব্যথা আছে সেটা সে গোপন করছিল, কিন্তু সে এটার জন্য বাঁচার জন্য সামনের দিকে বাঁকা হচ্ছিলেন আরাম পাওয়ার জন্য। আমরা জানি কোলোসিনের রোগীরা সামনের দিকে বাঁকা হলে বা পেটে কোনো কিছু চাপ দিয়ে ধরলে তাদের ব্যথা উপশম হয়। এই জন্য তিনি বারবার ডিবাজ হওয়ার বা পেটে চাপ দেওয়ার চেষ্টা করছিলেন, যাতে সে আরাম পায়। আরেকটা হলো কোলোসিনের রোগীরা খুব অস্থির থাকে, এই জন্য সে বারবার উঠা আগুনের কাছে যাচ্ছিল এবং বারবার সে ডিবাজ হয়ে তার স্টোমাকে একটা চাপ দেওয়ার চেষ্টা করছিল। অ্যালেন স্কিনোটে রাজবিতিতে লেখা আছে, কোলোসিনের রোগীদের সমস্যা ডিবাজ হলে এবং জোরে চাপে উপশম হয়। এটা কিন্তু আমরা সবাই জানি মোটামুটি। আর পিছনের দিকে বাঁকা হলে ব্যথা উপশম হয়। কোন ওষুধ বলেন? সামনের দিকে বাঁকা হলে পেটে ব্যথা, পিছনের দিকে বাঁকা হলে ডায়াসকোরিয়া, হ্যাঁ, ডায়াসকোরিয়া। যে ডায়াসকোরিয়া। এভাবে সেই ওষুধগুলো মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের রোগীদেরকে ওষুধ দেওয়া সহজ হবে। চায়নার একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ লক্ষণ, চায়নার রোগীদের পানি পান করার পর গায়ের পশম খারাপ হয়ে যায়। বুঝলাম যেটাকে বলে, যখন তারা পানি পান করার পরে তাদের গায়ের যে পশমগুলো থাকে এগুলা খারাপ হয়ে যায়। ডাক্তার এলেম খান স্যার একটা কেস বলছিলেন, তার নিজের ছেলের যে তার প্রচুর জ্বর আসে, জ্বর আসার পর উনি যখন তাকে পর্যবেক্ষণ করেন, দেখেন যে সে পানি খাওয়ার পর তার পশমগুলো খারাপ হয়ে গেছে। তখন তাকে চায়না দেন, চায়না দেওয়ার পর তার জ্বর সাথে সাথে কমে যায়। চায়নার একটা গুরুত্বপূর্ণ সিমটম হলো পানি পান করার পর তাদের গায়ের পশমগুলো খারাপ হয়ে যায়। এখন আমরা কানের সমস্যা নিয়ে কিছু আলোচনা করব। ক্যাপসিকাম, যদি ম্যাস্টোডাইটিস, অটোরিয়া বা কানের অন্যান্য সমস্যায় জ্বালা পোড়া দেখা দেয়, স্পর্শে বৃদ্ধি পায় এবং গরমে উপশম হয়, তাহলে ক্যাপসিকাম ভালো কাজ করে। ম্যাস্টোডাইটিস হলো কানের পিছনে যে হাড়টা আছে এই হাড়ের যদি প্রদাহ দেখা দেয়। অটোরিয়া হলো কান পাকা বা কান থেকে স্রাব নির্গত হওয়া বা কানের অন্য যে কোনো সমস্যা হোক, এর সাথে যদি জ্বালা পোড়া দেখা দেয়, কানে স্পর্শকাতরতা দেখা দেয় এবং গরমে উপশম হয়, তাহলে তার ওষুধ হবে ক্যাপসিকাম। পালসিটিলার রোগীদের কান থেকে হলদে সবুজ স্রাব নির্গত হয়। এটা কিন্তু পালসিটিলার একটা গুরুত্বপূর্ণ সিমটম। পালসিটিলার স্রাবগুলো হয় কিন্তু হলদে সবুজ। রোগী হয় পিপাসাহীন এবং খোলা বাতাস পছন্দ করে। রোগী যদি কানের সমস্যা নিয়ে আসে আর যদি তার কান থেকে হলদে সবুজ স্রাব নির্গত হয়, রোগী পিপাসাহীন হয় এবং খোলা বাতাস পছন্দ করে, তাহলে তার ওষুধ হবে পালসিটিলার। এটা গুরুত্বপূর্ণ সাবধানতা। এটা ডাক্তার ফারুক জি মাস্টার বলছেন, একুইড ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে যদি পালসিটিলার নির্বাচিত হয়,
একুইড ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে যদি পালসিটিলা নির্বাচিত হয় তখন পালসিটিলা 30 বা উচ্চ শক্তি দেওয়া যাবে না, এতে কানের পর্দা ফেটে যেতে পারে। তখন পালসিটিলা 12 দিতে হবে, এতে ওটাইটিস মিডিয়া ভালো হবে এবং কানের পর্দা ফেটে যাওয়া রোধ হবে। আমাদের কিন্তু এটা ভালোভাবে মনে রাখতে হবে। একুইড মধ্যকানের প্রদাহ নিয়ে কোনো রোগী আসে, আর যদি রোগীর পালসিটিলা নির্বাচিত হয় তাহলে পালসিটিলা 30 বা উচ্চ শক্তি দেওয়া যাবে না, এতে রোগী কানের পর্দা ফেটে যেতে পারে। তখন রোগীকে পালসিটিলা 12 দিতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে 12 শক্তির কোনো ওষুধ পাওয়া যায় না, এই জন্য আমরা 6 দিতে পারি বা 6 থেকে 12 বানায় নিতে পারি। ক্লিনিক্যাল টিপস: মাংস খাওয়ার ফলে আঞ্জনি দেখা দিলে পালসিটিলা 1M 10M খুব ভালো কাজ করে। যদি কোনো রোগী এসে বলে যে কোনো রোগীর যদি আঞ্জনি দেখা দেয় আর আপনি যদি জানতে পারেন যে এর আগে সে প্রচুর গোস্ত খাইছে, তাহলে তার ওষুধ হবে পালসিটিলা। আঞ্জনির ক্ষেত্রে যে কোনো ওষুধের উচ্চ শক্তি যেমন 1M 10M ভালো কাজ করে। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যদি আঞ্জনির রোগী দেখি তাহলে তাকে উচ্চ শক্তির ওষুধ দিতে হবে, 1M 10M দিতে হবে। আর যারা LM পটেন্সির ওষুধ ব্যবহার করেন তাদেরকেও বুঝতে হবে যে 1M 10M এর সমতুল্য LM পটেন্সির ওষুধ কোনগুলা। কার্জন সংকরণের একটা চার্ট আছে যেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে দিব, যে শততমিক কোন পাওয়ারের সাথে 50 শততমিক ওষুধের কোন পাওয়ারের মিল আছে, এটা সুন্দর একটা চার্ট আছে। আমাদেরকে সব রোগীদেরকে আমরা LM 2 দিয়ে শুরু করব এটা ঠিক না। যখন উচ্চ শক্তি লাগে তখন কিন্তু LM এর উচ্চ শক্তি দিতে হবে। আরেকটা ক্লিনিক্যাল টিপস: পা বেজা থাকার ফলে মাসিক চাপা পড়লে পালসিটিলা ভালো কাজ করে। পা বেজা থাকার ফলে মাসিক চাপা পড়লে পালসিটিলা ভালো কাজ করে। স্ক্রিন নোটে লেখা আছে মিন্স সাপ্রেসড ফ্রম গেটিং দ্য ফিট ওয়েট। আমরা কিন্তু আজকে মাসিকের অনেকগুলো সিমটম পেলাম, এগুলো কিন্তু মিন্স দিয়ে আমরা আমাদের ডায়েরিতে লিখতে পারবো। পরিবারে হাম হওয়ার প্রবণতা দেখা দিলে পালসিটিলা তা দূর করে। যদি কারো পরিবারে একজন বা দুইজনের হাম দেখা দেয়, অন্যদেরও যদি হাম হওয়ার প্রবণতা দেখা দেয়, তখন পালসিটিলা দিলে সেটা দূর হবে। মামস হওয়ার পর অর্কাইটিস বা ম্যাস্টাইটিস এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিলে পালসিটিলা তা দূর করে। আমরা জানি যাদের মামস হয় তাদের কিন্তু পরবর্তীতে বাচ্চা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখা দেয় ছেলেদের, কারণ তাদের মামসের পর অর্কাইটিসের সমস্যা দেখা দেয়, মানে টেস্টিসের প্রদাহ দেখা দেয় বা মহিলাদের স্তনে প্রদাহ দেখা দেয়। এই ধরনের সম্ভাবনা দেখা দিলে পালসিটিলা দিলে সেটা দূর হবে। এগুলো কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। মামস হওয়ার পর অর্কাইটিস বা ম্যাস্টাইটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিলে পালসিটিলা দিলে সেটা দূর হয়ে যাবে। ক্যামোমিলার রোগীরা কানের ব্যথায় অধৈর্য হয়ে ওঠে, বারবার বলতে থাকে আমাকে দ্রুত ভালো করুন, আমাকে দ্রুত ভালো করুন। তাদের ব্যথা গরমে বৃদ্ধি পায়। ক্যামোমিলার রোগীরা ব্যথায় অধৈর্য হয়ে ওঠে, তারা কিন্তু ব্যথা সহ্য করতে পারে না, তাদের ব্যথা গরমে বৃদ্ধি পায়। ক্যামোমিলার রোগীরা ব্যাপারে খুবই স্পর্শকাতর থাকে, তারা ব্যথা সহ্য করতে পারে না, ব্যথার কারণে তারা খিটখিটে উন্মাদ হয়ে যায়। ডাক্তার ন্যাশের ব্যথার প্রধান 3টি ওষুধ হলো অ্যাকোনাইট, ক্যামোমিলা, কফিয়া ক্রুডা। ডাক্তার ন্যাশের মতে ব্যথার প্রধান 3টি ওষুধ হলো অ্যাকোনাইট, ক্যামোমিলা, কফিয়া ক্রুডা। যদি কোনো রোগী প্রচন্ড ব্যথা নিয়ে আসে তাহলে কিন্তু আমরা তার জন্য এই 3টা ওষুধের কথা চিন্তা করতে পারবো। অ্যাকোনাইটের ব্যথার সাথে মারাত্মক অস্থিরতা, দুশ্চিন্তা এবং ভয় দেখা দেয়। এটা আমরা সবাই জানি যে অ্যাকোনাইটের রোগীদের ব্যথার সাথে মারাত্মক অস্থিরতা, দুশ্চিন্তা এবং ভয় দেখা দেয়। তারা যন্ত্রণা সহ্য করতে পারে না, স্পর্শ সহ্য করতে পারে না, আবার অনাবৃত হতে পারে না, যে কাপড় লাগলে তার ব্যথা হচ্ছে কিন্তু সে তার কাপড়টা খুলে ফেলতে পারে না, এতে তার সমস্যা বৃদ্ধি পায়। সন্ধ্যা এবং রাতে তাদের ব্যথা বৃদ্ধি পায়। মনে রাখতে হবে সব ঔষধেই ব্যথার লক্ষণ আছে, কিন্তু সব ঔষধেই তীব্র ব্যথা নাই। সব ঔষধেই কিছু না কিছু ব্যথা থাকে, কিন্তু সব ঔষধে তীব্র ব্যথা নাই। যেমন ওপিয়াম এবং স্টামোনিয়ামে ব্যথার চেয়ে ব্যথাহীনতাই প্রধান লক্ষণ, মানে ওপিয়াম এবং স্টামোনিয়ামের রোগীদের তীব্র ব্যথা হয় না। তাদের যদি ব্যথা না থাকে তাহলে ওপিয়াম এবং স্টামোনিয়াম নির্বাচিত হয়। আমি একটা কেস দেখাবো LM খান স্যারের, যে তার এত সমস্যা, মানে মারা যাওয়ার অবস্থায় কিন্তু সে নাক ডেকে ঘুমাইতেছে। তার এই লক্ষণের উপর ভিত্তি করে ওপিয়াম দেন। এই কেসটা আমি দেখাবো পরে ইনশাআল্লাহ। কফিয়া ক্রুডার রোগীদের সকল ব্যথা মারাত্মকভাবে অনুভূত হয়।
কফিয়াকুডা রোগীদের সকল ব্যথা মারাত্মকভাবে অনুভূত হয়। অসহ্যনীয় ব্যথা যা তাকে প্রায় পাগল করে তোলে, এত ব্যথা যে ব্যথার কারণে সে পাগল হয়ে যাবে এবং সে হতাশ হয়ে পড়ে। ব্যথার যন্ত্রণায় সে এপাশ ওপাশ করতে থাকে। কফিয়াকুডা রোগীদের মারাত্মক ব্যথা দেখা দেয়, ব্যথার কারণে সে পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়, সে হতাশায় ভুগে, ব্যথার যন্ত্রণায় সে এপাশ ওপাশ করতে থাকে। ক্যামোমিলার রোগীরা অল্প ব্যথায় অনেক বেশি অনুভূতি দেখায়, ব্যথা কম কিন্তু সে অনেক বেশি অনুভূতি দেখায়, অর্থাৎ তারা হয় ব্যথার প্রতি অত্যন্ত সংবেদনশীল। তারা অল্প ব্যথায় বলতে থাকে আমি আর ব্যথা সহ্য করতে পারছি না, ব্যথা এত বেশি না কিন্তু সে বারবার বলতে থাকে যে আমি ব্যথা সহ্য করতে পারতেছি না, কিছু করো। অবিরত চিৎকার করতে থাকে, এর সাথে ক্রুদ্ধ, খিটখিটে এবং রুক্ষ মানসিক অবস্থা প্রকাশ করে। যদি এই ধরনের অবস্থা প্রসব অবস্থায় পাওয়া যায়, যে কারো বাচ্চা হবে, প্রসব ব্যথা শুরু হয়েছে, সে খুবই বকাঝকা শুরু করছে, তীব্র চিৎকার করতেছে আর বারবার বলতেছে যে আমি ব্যথা সহ্য করতে পারতেছি না, কিছু করো কিছু করো, খুবই ক্রুদ্ধ থাকে, রাগান্বিত থাকে, খিটখিটে ভাব থাকে, তাহলে তার ওষুধ হবে ক্যামোমিলা। তখন যদি তাকে ক্যামোমিলা 200 দেওয়া হয়, রোগিনী অল্প সময়ের মধ্যে শান্তশিষ্ট, ধৈর্যশীল হয়ে যায়, কোনো অভিযোগ করে না এবং সহজেই বাচ্চা প্রসব করে। আমরা যদি এমন অবস্থা পাই তাহলে তাকে ক্যামোমিলা 200 দিয়ে দিব, দেখবেন ম্যাজিক। আচ্ছা, আপনার কাছে কোনো বাবা মা তার সন্তানকে নিয়ে আসলো, আপনি দেখলেন যে সে কানের ব্যথায় সে কান্না করতেছে, বা আপনাকে কেউ ফোন দিয়ে বললো যে তাদের বাচ্চা কানের ব্যথায় কান্না করতেছে, তখন তার জন্য দুইটা মেডিসিন ভালো কাজ করবে। এক নম্বর হলো ক্যামোমিলা, একটা হলো পালসিটিলা। যদি আপনি সিনথেসিস ল্যাবরেটরিতে যান দেখবেন যে মাইন্ড ওয়েপিং পেইনস উইথ দ্য ইয়ার ইন, ক্যামোমিলা পালসিটিলা। এখন আপনারা বলেন কাকে ক্যামোমিলা দিবেন আর কাকে পালসিটিলা দিবেন? কেউ বলেন। পালসেটিলার রোগে স্যার পিপাসাহীনতা থাকবে, তো তাকে পালসেটিলা আপনি পাইলেন না? দিতে পারে। আর ক্যামোমিলার রোগী স্যার এই যে করা বা রাগান্বিত স্বভাবটা বেশি থাকবে, স্পর্শ করতে দেবে না, এরকম ক্ষেত্রে স্যার ক্যামোমিলা হতে পারে। আচ্ছা, আরেকজন বলেন। পালসেটিলা করুণ সুরে কাঁদবে, আর ক্যামোমিলা মানে খুব রাগান্বিত ভাবে চিৎকার করে কাঁদবে। আচ্ছা, আর কেউ? হ্যাঁ, যেটা বলছেন এটাই, করুণ শুনে কান্না করবে, খুব শান্তশিষ্ট থাকবে। মানে আমরা শুধু কোনো কিছু জিজ্ঞাসা করা লাগবে না, যদি আপনি শুধু বলেন যে বাচ্চা কি শান্ত আছে না খুব রাগান্বিত আছে, চিৎকার করতেছে, মানে বদমেজাজ ভাবটা দেখাইতেছে, আমরা কিন্তু এই দুইটা বিষয় দেখলে কিন্তু আমরা রোগীকে ওষুধ দিতে পারবো। কিছু জিজ্ঞাসা করবো না, পিপাসা আছে না, খোলা বাতাসে পছন্দ করে, অন্যান্য কিছু দেখা দরকার নেই। যদি রোগী শান্ত হয়ে করুণ সুরে কান্না করে তার ওষুধ হবে পালসিটিলা, আর যদি সে বদরাগী হয়, বকাবকি করতে থাকে বা চিৎকার করতে থাকে, তাহলে তার ওষুধ হবে ক্যামোমিলা। আমাদের কিন্তু এত ওষুধ চিন্তা করা লাগবে না, দুইটা ওষুধে আমরা রোগীকে আরোগ্য করতে পারবো। একটা কেস, দুইজন বিখ্যাত ডাক্তার যারা খুব ভালো বন্ধু, তারা একবার একজন রোগীর জন্য ওষুধ নির্বাচন করতে গিয়ে একজন এক একটা ওষুধ নির্বাচন করে। দুইজনই বড় ডাক্তার, তারা একসাথে রোগী দেখেন, একটা রোগীর জন্য ওষুধ নির্বাচন করতে গিয়ে দুইজন দুইটা ওষুধ নির্বাচন করছে, কিন্তু তাদের মধ্যে একজন অন্যজনকে অন্য ওষুধ দেওয়ার জন্য তার উপর রাগ ঝাড়েন যে তুমি কেন এই ওষুধটা দিছো, এই ওষুধটা কেন দিলা না, এটা নিয়ে একজন আরেকজনের উপর রাগ ঝাড়ার কিছুক্ষণ পর তার পেটে শুল বেদনা দেখা দেয়। যে রাগ ঝাড়ে কিছুক্ষণ পর তার পেটে শুল বেদনা দেখা দেয়, তখন অপর ডাক্তার তাকে ক্যামোমিলা খেতে বলে। ক্যামোমিলা খাওয়ার পর তিনি আরোগ্য হন। আচ্ছা, তাকে কেন ক্যামোমিলা খাইতে বলছেন কেউ বলেন তো? স্যার ওই যে ওখানে রাগ মানে ক্রোধটা বেশি প্রকাশ পাচ্ছে, ওর পরেই উনি অসুস্থ হয়ে যাচ্ছেন, এই কারণে। ক্যামোমিলার রোগী যখনই রাগান্বিত হয় এরপরে অসুস্থ হলেই ক্যামোমিলা মেডিসিনটা আসে। আচ্ছা, নার্স ভূমিকা কেন হইল না ওই জায়গায়? আচ্ছা, আমাদেরকে তিনটা ওষুধ। এখানে মূলত আসলে রাগ জ্বালার ফলে করার কারণে তার পেটে শুল বেদনা হয়, এটা কনকমিটেন্ট সিমটম বলা যায়, সে কারণে ক্যামোমিলা হবে এখানে। ঠিক আছে, মূলত রাগের কারণে তার পেটে শুল বেদনা। আপু যেটা বলছে সেটাও কাছাকাছি। মানে আমাদেরকে তিনটা ওষুধের কথা মনে রাখতে হবে।
রাগ প্রকাশ করার পর পেটে শুল বেদনা বা যে কোনো সমস্যা দেখা দিলে ক্যামোমিলা ভালো কাজ করে। যদি রাগ প্রকাশ করার পর, মানে রাগ হয়েছে এই জন্য তার পেট ব্যথা করতেছে এই জন্য না, রাগ যদি প্রকাশ করার পরে শুল বেদনা দেখা দিলে বা অন্য কোনো সমস্যা যদি দেখা দেয় তাহলে ক্যামোমিলা ভালো কাজ করবে। এটা কিন্তু ভালোভাবে মনে রাখবেন। যদি কখনো জানতে পারেন যে সে প্রচন্ড রাগান্বিত হয়েছিল, রাগ প্রকাশ করার পরে সে এই সমস্যায় ভুগতেছে, তাহলে তার ওষুধ হবে ক্যামোমিলা। আর যদি রাগ চেপে রাখার ফলে পেটে শুল বেদনা দেখা দেয় তাহলে কোলোসিন ভালো কাজ করে। যে সে প্রচন্ড রাগ হয়েছে কিন্তু সে তার রাগটা প্রকাশ করে নাই, তার নিজের মধ্যে হজম করে রাখছে, এরপর যদি তার শুল বেদনা দেখা দেয় বা অ্যাপেন্ডিসাইটিস এর ব্যথা দেখা দেয় তাহলে তার ওষুধ হবে কোলোসিন। সুন্দর একটা কেস বলবো পরবর্তীতে ইনশাল্লাহ, এলএম খান স্যারের ভাইয়ের একটা কেস, এমন রাগ চেপে রাখার কারণে তাকে কোলোসিন দেওয়া হয়েছিল। আর রাগের সাথে পেটে শুল বেদনা দেখা দিলে নাক্সভূমিকা ভালো কাজ করে। যদি রাগের সাথে, যে সে প্রচন্ড রাগান্বিত হয়েছে, এই রাগের কারণে তার পেট ব্যথা করতেছে, তাহলে তার ওষুধ হবে নাক্সভূমিকা। রাগ প্রকাশ করার পরে শুল বেদনা দেখা দিলে ক্যামোমিলা, রাগ চেপে রাখার কারণে পেটের শুল বেদনা দেখা দিলে কোলোসিন, আর রাগের সাথে পেটের শুল বেদনা দেখা দিলে নাক্সভূমিকা। এগুলো যদি ডায়েরিতে না লেখা রাখেন তাহলে কিন্তু মনে রাখতে পারবেন না। মাসিকের ব্যথায় বা প্রসবকালে যদি ব্যথায় রোগিনী অধৈর্য হয়ে ওঠে এবং খারাপ ব্যবহার করে তাহলে ক্যামোমিলা ভালো কাজ করে। মাসিকের ব্যথায় বা প্রসবকালে যদি ব্যথায় রোগিনী অধৈর্য হয়ে ওঠে এবং খারাপ ব্যবহার করে তাহলে ক্যামোমিলা ভালো কাজ করে। ক্যামোমিলার ব্যথা গরমে বৃদ্ধি পায়। একুইড কানের প্রদাহে বা বারবার কানের প্রদাহে বা কান থেকে স্রাব নির্গত হলে এবং এর সাথে মার্কারি লক্ষণ থাকলে মার্কডাল ভালো কাজ করে। কানের চারপাশে চুলকানি, কানের ভিতরে গরম ভাব এবং জ্বালাপোড়া দেখা দিলে সালফার ভালো কাজ করে। যদি কানের চারপাশে চুলকানি দেখা দেয়, কানের ভিতরে গরম ভাব দেখা দেয়, রোগী যদি বলে যে আমার কানের ভিতর থেকে যেন গরম ভাব বের হইতেছে, এবং যদি তাতে জ্বালাপোড়া থাকে তাহলে তার ওষুধ হবে সালফার। কান থেকে যদি মাছের গন্ধের ন্যায় দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হয় তাহলে টেলেরিয়াম মেটালিকাম ভালো কাজ করে। কান থেকে যদি মাছের গন্ধের ন্যায় দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হয় তাহলে টেলেরিয়াম মেটালিকাম ভালো কাজ করে। যদি কারো কান থেকে স্রাব নির্গত হয় আর এর গন্ধ যদি মাছের ন্যায় হয় তাহলে টেলেরিয়াম মেটালিকাম ভালো কাজ করে। টেলেরিয়ামের একটা গুরুত্বপূর্ণ সিমটম কিন্তু তাদের যে স্রাব নির্গত হয় তাতে মাছের গন্ধের ন্যায় দুর্গন্ধ থাকে। মানে পাওয়ারটা কত হবে স্যার? সেন্টিডিসিমেলে বা অ্যাডাল্ট বা চাইল্ডের মধ্যে পটেনশিয়াল করে তাড়াতাড়ি হবে কিনা? এখানে শুনেন, আমি পটেন্সি ব্যাপারেও একটা চার্ট দিব, একবারে ধরেন মাদার টিংচার থেকে সিএম পর্যন্ত, আবার এলএম পটেন্সি কখন কাকে কোনটা দিতে হবে এগুলো পরে বিস্তারিত আলোচনা করব। মানে এগুলা দুই একটা কথা বললে আপনার হবে না, এটা রোগের লক্ষণ অনুযায়ী, রোগীর অবস্থা অনুযায়ী, রোগীর অন্যান্য বিষয়গুলো চিন্তা করে দিতে হবে। বুঝতে পারছেন? পটেন্সি এখন আপাতত 30-100 আপনি দিতে পারেন একই অবস্থায়, আর বিস্তারিত ভাবে এটা পরে আলোচনা করা হবে। কানের খৈলের ক্ষেত্রে বারবাসকাম 30-100 ভালো কাজ করে, এটি বাহ্যিকভাবে ভালো কাজ করে। যদি কারো কানে ময়লা দেখা দেয় বা খৈল দেখা দেয় তাহলে আমরা তাকে বারবাসকাম দিতে পারবো। এটা মাদার টিংচারও বাহ্যিকভাবে দিতে পারবো। এটি মুখের বাম পাশের স্নায়ুশুল ব্যথায়ও ভালো কাজ করে। টেলেরিয়ামের আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম বাদ গেছে, মেরুদণ্ড যদি খুবই স্পর্শকাতর হয় তাহলেও টেলেরিয়াম মেটালিকাম ভালো কাজ করে। টেলেরিয়ামের রোগীদের মেরুদণ্ড খুবই স্পর্শকাতর থাকে, তাদের মেরুদণ্ড স্পর্শ করা যায় না। যদি কারো দাঁত ও কানে একসঙ্গে যন্ত্রণা হয় তাহলে প্লান্টাগো ভালো কাজ করে। যদি কারো দাঁতে এবং কানে একসাথেই ব্যথা দেখা দেয় তাহলে প্লান্টাগো ভালো কাজ করে, কারণ প্লান্টাগো রোগীদের দাঁতের ব্যথা কানে বিস্তৃত হয়। শিশুদের কান পাকার একুইড অবস্থায় গ্রাফাইটিস খুব ভালো কাজ করে। এক্ষেত্রে একটি বা দুইটি কানি আক্রান্ত হতে পারে। শিশুদের কান পাকার একুইড অবস্থায় গ্রাফাইটিস খুব ভালো কাজ করে, এক্ষেত্রে একটি বা দুইটি কানি আক্রান্ত হতে পারে। ডাক্তার হাসান মির্জা সাহেব বলেন, কানের পুঁজ যদি বহুদিনের পুরানো হয় তাহলে ক্যালকিয়া ফ্লোর ভালো কাজ করে। কানের পুঁজ যদি বহুদিনের পুরানো হয় তাহলে ক্যালকিয়া ফ্লোর ভালো কাজ করে। পুরাতন কানের পুঁজে ক্যালকিয়া ফ্লোর চেয়ে ভালো কোনো ঔষধ আছে কিনা জানা নাই। পুরাতন কান পাকায় ক্যালকিয়া ফ্লোর খুব ভালো কাজ করে। এখন আমরা কানের শব্দ হওয়ার সমস্যা নিয়ে আলোচনা করব।
বর্তমানে অনেক পেশেন্ট পাওয়া যায় যাদের কানে শব্দ হয়। এটা কিন্তু অ্যালোপ্যাথিতে আরোগ্য করা খুবই কঠিন। এমন অনেক পেশেন্টের কথা শুনছি যারা দীর্ঘদিন যাবত অ্যালোপ্যাথিক ওষুধ খাইতেছে কিন্তু কোনো কাজ হইতেছে না। একজন রোগী যার সবসময় কানে বো বো শব্দ হয়, কানে বো বো শব্দ হওয়ার কারণে তিনি বিভিন্ন ডাক্তারের কাছে যান, তার সবসময় কানে বো বো শব্দ হয়, এজন্য তিনি বিভিন্ন ধরনের চিকিৎসা নেন কিন্তু তার কোনো উপকার হচ্ছিল না। কারণ কোনো ডাক্তারই তার সমস্যাটি কিভাবে শুরু হয়েছিল তা জানতে চায়নি। মানে হোমিওপ্যাথিক ডাক্তাররাও শুনতে চান নাই যে কি জন্য তার এই সমস্যাটি হয়েছে। আমরা আগেই বলছি যে আমাদেরকে প্রথমেই যদি আমরা কজেশনটা নিতে পারি তাহলে কিন্তু আমাদের চিকিৎসা করাটা অনেক সহজ হয়ে যায়। এই কেসটা কিন্তু তার একটা প্রমাণ। কোনো ডাক্তারই তার সমস্যাটা কিভাবে শুরু হয়েছিল এটা জানতে চাননি এবং তার রোগের কারণের উপর ভিত্তি করে চিকিৎসা দেয়নি। যে কারণে তার এই সমস্যাটা হয়েছে এটার উপর ভিত্তি করে তাকে চিকিৎসা দেয়নি, এই জন্য সে উপকার পায়নি। যখন তিনি কোনো উপকার পাচ্ছিলেন না তখন তিনি ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জির দাদার কাছে আসেন। ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জির দাদা প্রথমে জানতে চান এটা কিভাবে শুরু হয়েছিল। তিনি প্রথমে তাকে প্রশ্ন করেন যে এটা কিভাবে শুরু হয়েছিল। রোগী বলল তিনি একবার কানের সমস্যা নিয়ে কানের ডাক্তারের কাছে যান। ডাক্তার তার কান ওয়াশ করেছিলেন, এরপর থেকে তার কানে বোবো শব্দ হচ্ছে। আমাদের কিন্তু অনেক রোগী পাওয়া যায় এমন যে কান ওয়াশ করার পরে বা কান পরিষ্কার করার পর থেকে তার কানে বোবো শব্দ হচ্ছে। ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জির দাদা তাকে আর কোনো প্রশ্ন না করে তাকে আর্নিকা 1M পরে 10M দেন, এতে তিনি সম্পূর্ণ আরোগ্য হন। দেখেন একটা নর্মাল ওষুধ, কিন্তু তার পজিশনটা না জানার কারণে অন্যান্য হোমিওপ্যাথিক ডাক্তাররাও তাকে আর্নিকা দিতে পারেননি। যদি তারা তার পজিশনটা জানতো তাহলে কিন্তু তারাও আর্নিকা দিত, দিলে রোগীটা কিন্তু ভালো হয়ে যেত আগেই। আর্নিকা দেওয়ার কারণ কান ওয়াশ করার সময় কানে যে আঘাত লেগেছে তার কারণে তার কানে বোবো শব্দ হচ্ছে। আর্নিকা দেওয়ার কারণ কান ওয়াশ করার সময় কানে যে আঘাত লেগেছে তার কারণে তার কানে বোবো শব্দ হচ্ছে। আমরা যদি অ্যালেন্স কি নোটে দেখি সেখানে লেখা আছে বোতা কোনো কিছু দিয়ে আঘাত লাগলে আর্নিকা ভালো কাজ করে। এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু যদি আমরা রোগীর থেকে এই কজেশনটা নিতে পারি তাহলে কিন্তু আমরা ওষুধ দিতে পারবো। আরেকটা কেস, ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জির কাছে 63 বা 64 বছরের একজন রোগী আসেন। কেস টেকিং এর সময় ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি জানতে পারেন তিনি প্রায় 35 বছর কল সেন্টারে কাজ করেছেন। অবসরে যাওয়ার পর তার কানে বোবো শব্দ হচ্ছে। তিনি 35 বছর কল সেন্টারে কাজ করেছেন। যখন তিনি অবসরে যান তারপর থেকে তার এই কানের সমস্যাটা দেখা দেয়, কানে সবসময় বোবো শব্দ হয়। ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি ওনাকে আর্নিকা 1M পরে 10M দেন, এতে তিনি সম্পূর্ণ আরোগ্য হন। আর্নিকা মন্টেনা দেওয়ার কারণ তিনি তার চাকরি জীবনে দৈনিক 4 থেকে 5 ঘন্টা রিসিভার কানে রাখতে হতো। আমরা জানি যারা কল সেন্টারে কাজ করে তাদেরকে দীর্ঘ টাইম রিসিভার কানে রাখতে হয়। 4-5 ঘন্টা রিসিভার কানে রাখার কারণে তার কান আঘাতপ্রাপ্ত হতো। এর কারণে সে যখন অবসরে যায় তখন তার কানে বোবো শব্দ শুরু হয়, আর এই সমস্যার কারণে তাকে আর্নিকা দেওয়া হয়, এতে সে আরোগ্য হয়। আমাদেরকে মনে রাখতে হবে যারা উচ্চ শব্দযুক্ত ফ্যাক্টরি বা কারখানায় কাজ করে তাদের কানে শব্দ হলেও আর্নিকা ভালো কাজ করবে। খুবই গুরুত্বপূর্ণ কথা। যারা উচ্চ শব্দযুক্ত ফ্যাক্টরি বা কারখানায় কাজ করে তাদের কানে শব্দ হলেও আর্নিকা ভালো কাজ করে। ক্লিনিক্যাল টিপস, কানে যে কোনো আঘাতে আর্নিকা ভালো কাজ করে। কানে যে কোনো ধরনের আঘাত লাগুক সেখানে আর্নিকা ভালো কাজ করবে। কানে আঘাত লাগার পর কানে শব্দ হলে এবং স্পর্শকাতরতা দেখা দিলে আর্নিকার পর ওপিয়াম ভালো কাজ করে। আর্নিকার পর ওপিয়াম ভালো কাজ করে। কানে আঘাত লাগার পর কানে শব্দ হলে এবং স্পর্শকাতরতা দেখা দিলে আর্নিকার পর ওপিয়াম ভালো কাজ করে। আর্নিকা দিলেন, আর্নিকা দেওয়ার পরে যদি দেখেন যে 70% ভালো হয়েছে এরপর আর ভালো হচ্ছে না, তখন তাকে ওপিয়াম দিতে হবে, কারণ আর্নিকার পর ওপিয়াম ভালো কাজ করবে। চিনোপোডিয়াম, রোগী যদি উচ্চ শব্দ শুনতে পায় কিন্তু নিচু শব্দ শুনতে না পায়, এর সাথে কানে শব্দ হয়, তাহলে চিনোপোডিয়াম ভালো কাজ করে। রোগী যদি উচ্চ শব্দ শুনতে পায় কিন্তু নিচু শব্দ শুনতে না পায়, এর সাথে কানে শব্দ হয়, তাহলে চিনোপোডিয়াম ভালো কাজ করে। রোগী যদি এসে বলে যে আমি অনেক জোরে যে আওয়াজগুলো হয় সেগুলো শুনতে পাই কিন্তু নিম্নমানের বা নিচু শব্দগুলো আমি শুনতে পাই না, এর সাথে যদি রোগীর কানে শব্দ হয় তাহলে তার ওষুধ হবে চিনোপোডিয়াম।
স্ট্রোক করার পর বা ব্রেনে রক্তক্ষরণের পর ডান পাশের পক্ষাঘাতের সাথে বা বাকরোধের সাথে কান আক্রান্ত হলে এবং শব্দের প্রতি সংবেদনশীল হলেও চিনোপোডিয়াম ভালো কাজ করে। এমন অনেক পেশেন্ট পাবেন যে স্ট্রোক করার পর বা ব্রেনে রক্তক্ষরণের পর ডান পাশের পক্ষাঘাতের সাথে বা বাকরোধের সাথে কান আক্রান্ত হলে এবং শব্দের প্রতি সংবেদনশীল হলে চিনোপোডিয়াম ভালো কাজ করবে। রোগী যদি শব্দের প্রতি সংবেদনশীল থাকে তাহলে তার ওষুধ হবে চিনোপোডিয়াম। স্ট্রোক করার পর বা ব্রেনে রক্তক্ষরণের পর ডান পাশের পক্ষাঘাতের সাথে বা বাকরোধের সাথে কান আক্রান্ত হলে এবং শব্দের প্রতি সংবেদনশীল হলে চিনোপোডিয়াম ভালো কাজ করে। কানে শব্দ হওয়ার সাথে রোগী যদি নেপটামের ধাতুগত হয় তাহলে নেপটাম সিলিসিলিকাম ভালো কাজ করে। কানে শব্দ হওয়ার সাথে রোগী যদি নেপটামের ধাতুগত হয় তাহলে নেপটাম সিলিসিলিকাম ভালো কাজ করে। করোনা বা একুইড ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার ন্যায় রোগ থেকে আরোগ্য হওয়ার পর কানে বো বো শব্দ হলে এবং এর সাথে দুর্বলতা ও বমি বমি ভাব দেখা দিলে সেলিসিলিকাম অ্যাসিডাম ভালো কাজ করে। করোনা থেকে আরোগ্য হওয়ার পর বা একুইড ফ্লু বিভিন্ন ধরনের জ্বর হতে পারে বা অন্য কোনো ইনফ্লুয়েঞ্জা জাতীয় রোগে থেকে আরোগ্য হওয়ার পর কানে বো বো শব্দ হলে এবং এর সাথে দুর্বলতা এবং বমি বমি ভাব দেখা দিলে সেলিসিলিকাম অ্যাসিডাম ভালো কাজ করে। একুইড অটোরিয়া কান থেকে স্রাব নির্গত হওয়া, মানে একুইড অটোরিয়ার সাথে কানে শব্দ হলে জাবরেন্ডি ভালো কাজ করে। একুইড কান থেকে স্রাব নির্গত হওয়ার সাথে কানে শব্দ হলে জাবরেন্ডি ভালো কাজ করে। জাবরেন্ডি 200 বা 1M। আমরা তো শুধু জানি যে জাবরেন্ডি চুল পড়লে মাদার টিংচার মাথায় লাগাইতে হয়, কিন্তু এটারও কিন্তু ভালো ভালো ব্যবহার আছে। কান পাকার সাথে যদি কানে শব্দ হয়, এটা যদি একুইড হয় তাহলে জাবরেন্ডি 200 1M ভালো কাজ করে। গ্রাফাইটিস রোগী যদি বলে যখন আমি শব্দ কোলাহলের মাঝে থাকি তখন আমার কানে শব্দ হয় না, কিন্তু যখনই আমি নিরিবিলি কোনো পরিবেশে যাই তখনই আমার কানে শব্দ হতে থাকে, এই ক্ষেত্রে গ্রাফাইটিস ভালো কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ, যখন সে শব্দ বা কোলাহলের মাঝে থাকে, যে জায়গায় খুবই আওয়াজ নয়েজ আছে সেই জায়গায় থাকলে তার কানে কোনো শব্দ হয় না। যখনই সে ওয়াশরুমে যায় বা নিরিবিলি কোনো স্থানে যায় তখনই তার কানে শব্দ হতে থাকে। আমি এমন একজন রোগীর কথা শুনছি যে সে যখন বাইরে থাকে সারাদিন কাজ টাজ করে কোনো সমস্যা হয় না, যখন সে ঘুমাইতে যায় তখন তার কানে শব্দ হতে থাকে। এই জন্য তাকে কোনো ওয়াজ বা কোনো কিছু সাইরা হেডফোন কানে লাগায় তাকে ঘুমাইতে হয়। মানে কতটা যন্ত্রণা দেয়। সে অনেক অ্যালোপ্যাথি চিকিৎসা নিছে কিন্তু কোনো চিকিৎসায় উপকার পায়নি। তার ওষুধ কিন্তু গ্রাফাইটিস। এমন অনেক পেশেন্ট পাবেন, মানে এই ধরনের সমস্যা অনেকেরই আছে। যখন সে কোলাহলের মাঝে থাকে, শব্দের মধ্যে থাকে, তার কানে শব্দ হয় না। যখন সে নিরিবিলি থাকে বা ওয়াশরুমে যায়, যে জায়গায় কোনো আওয়াজ নেই, ওই জায়গায় গেলেই তার কানে শব্দ হতে থাকে। তার ওষুধ হবে কিন্তু গ্রাফাইটিস। রোগী যদি বলে আমার মাথায় যেন শব্দ হচ্ছে, বা রোগী যদি বলে আমার মাথায় এবং কানে শব্দ হচ্ছে, তাহলে সাইট্রাস ভালো কাজ করে। রোগী যদি বলে আমার মাথায় যেন শব্দ হচ্ছে, বা রোগী যদি বলে আমার মাথায় এবং কানে শব্দ হচ্ছে, তাহলে সাইট্রাস 200 1M ভালো কাজ করে। থেরিডিয়ন থেরিডিয়নের রোগীরা শব্দের প্রতি অত্যন্ত সংবেদনশীল হয়। থেরিডিয়নের রোগীরা শব্দের প্রতি অত্যন্ত সংবেদনশীল হয়। আমরা জানি নাক্সভূমিকার রোগীরা কিন্তু শব্দের প্রতি সংবেদনশীল, কিন্তু থেরিডিয়নের মতো সংবেদনশীল কোনো ওষুধে নাই। থেরিডিয়নের রোগীরা শব্দের প্রতি অত্যন্ত সংবেদনশীল হয়। প্রতিটি শব্দ তাদের হাড়ে এবং হার্টে গিয়ে লাগে। শব্দ হইলে সেটা যেন তাদের হাড়ে যা লাগে বা হার্টে গিয়ে লাগে। একটা কেস, একটি মেয়ে ডাক্তারকে দেখানোর জন্য ওয়েটিং রুমে অপেক্ষা করছিল। তখন বাইরে ডোলের শব্দ হচ্ছিল। ডোলের শব্দে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। বাইরে যে ডোলের শব্দ হচ্ছে এই জন্য সে অজ্ঞান হয়ে যায়। ডাক্তার তাকে থেরিডিয়ন দেন, এতে মেয়েটি আরোগ্য হয়। আমাদেরকে মনে রাখতে হবে, রোগের নাম যাই হোক না কেন, সে অজ্ঞান হোক বা তার অন্য কোনো সমস্যা দেখা দেয়, যদি শব্দের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা দেখা দেয় তাহলে থেরিডিয়ন ভালো কাজ করে। রোগের নাম যাই হোক না কেন, যদি রোগী শব্দের প্রতি অত্যন্ত সংবেদনশীল হয় তাহলে তার ওষুধ হবে থেরিডিয়ন। শব্দের কারণে তাদের খিঁচুনিও দেখা দিতে পারে, যে শব্দ হয়েছে তার মধ্যে খিঁচুনি দেখা দিচ্ছে। এমন অনেক বাচ্চাদের এই সমস্যাটা দেখা দেয়, শব্দ হইলে তার খিঁচুনি শুরু হয়ে যায়।
তাহলে তার ওষুধ হবে কিন্তু থেরেডিয়ন। ম্যাট্রিয়ামেডিকাতে এর মতো সামান্য শব্দের প্রতি এত সংবেদনশীলতা অন্য কোনো ওষুধে নেই। আপনি অন্য কোনো ওষুধে সামান্য শব্দের প্রতি সংবেদনশীলতা অন্য কোনো ওষুধে পাবেন না, থেরেডিয়নের মতো অন্য কোনো ওষুধে পাবেন না। এই কারণে তারা বাইরে যেতে পারে না, শব্দের কারণে তারা বাইরে যেতে পারে না, কারণ শব্দেই তার সমস্যা দেখা দেয়। তারা কোনো কাজ করতে পারে না, অর্থাৎ কোনো কিছুই করতে পারে না। শব্দ তাদেরকে বিষণ্ণ এবং পাগল করে তোলে। অ্যালেন্সকি নোটে বোল্ড অক্ষরে লেখা আছে, থেরেডিয়নের রোগীদের কাছে মনে হয় যেন প্রতিটি শব্দ সম্পূর্ণ শরীরের মধ্যে ভেদ করে যায়। শব্দ হলেই শব্দটা যেন তাদের শরীরের মধ্যে ভেদ করে যায়। এর ফলে বমি বমি ভাব হয় এবং মাথা ঘুরায়। শব্দ হলে বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়। এটা যদি কোনো অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যা বলে যে আমার বাইরে শব্দ হলে আমার বমি বমি ভাব হয়, আমার মাথা ঘুরায়, অ্যালোপ্যাথি ডাক্তার কিন্তু হাসবে। কিন্তু আমরাও হাসবো, আমরা এটা ভেবে হাসবো যে আমরা তার ওষুধ পেয়ে গেছি। এই ধরনের সিমটম কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তাররা বিশ্বাসই করবে না আর কোনো মূল্যায়নও করবে না। আর আমাদের কাছে কিন্তু এই ধরনের সিমটম খুবই মূল্যবান। বরিক ম্যাথমেটিকাতে বোল্ড অক্ষরে লেখা আছে, থেরেডিয়নের রোগীরা শব্দের প্রতি সংবেদনশীল। এটি শরীরে বিশেষ করে দাঁতে প্রবেশ করে। থেরেডিয়নের রোগীদের শব্দটা দাঁতে যা প্রবেশ করে, এটা বরিক ম্যাথমেটিকাতে লেখা আছে। অ্যালেন্সকি নোটে লেখা আছে যাদের তাদের শরীরের মধ্যে ভেদ করে যায় প্রতিটা শব্দ। ক্লিনিক্যাল টেস্ট, কানের ভিতরের হাড়ের বৃদ্ধির ফলে কানে বো বো শব্দ হলে থায়োসিনামিনাম ভালো কাজ করে। কানের ভিতরের হাড়ের বৃদ্ধির ফলে কানে বো বো শব্দ হলে থায়োসিনামিনাম ভালো কাজ করে। এটাও কিন্তু অনেক পেশেন্ট পাওয়া যায় যে তাদের কানের হাড়ের বৃদ্ধি পাইছে, এর ফলে কানে বো বো শব্দ হচ্ছে। এটা কিন্তু পরীক্ষার মাধ্যমে জানতে হবে যে তার কানের হাড় বৃদ্ধি পাইছে। তাদের জন্য ওষুধ হবে থায়োসিনামিনাম। রোগী যদি বলে যখন আমি ঘামি তখন আমার কানে শব্দ হয়, অর্থাৎ ঘামের সময় যদি কানে শব্দ হয় তাহলে ক্যাপসিকাম ভালো কাজ করে। এটা পিকুলিয়ার সিমটম। রোগী যদি বলে যখন আমি ঘামি তখন আমার কানে শব্দ হয়, অর্থাৎ ঘামের সময় যদি কানে শব্দ হয় তাহলে ক্যাপসিকাম ভালো কাজ করে। কানে পানির শব্দ হলে লাইসিন ভালো কাজ করে। কানে যদি পানি প্রবাহের শব্দ হয় তাহলে লাইসিন ভালো কাজ করে। মাথা ঘোরার সাথে কানে শব্দ হলে বা কানে কম শুনলে চায়না ভালো কাজ করে। মাথা ঘোরার সাথে কানে শব্দ হলে বা কানে কম শুনলে চায়না ভালো কাজ করে। কানে বো বো শব্দ হওয়ার সাথে ক্রনিক বধিরতার কেসে যখন কোনো ঔষধি কাজ করে না তখন ফেরাম পিক্রিকাম 6 অনেক সময় ভালো কাজ করে। ডাক্তার ফারুক যে মাস্টার বলতেছে, কানে ভো ভো শব্দ হওয়ার সাথে ক্রনিক বধিরতার কেসে যখন কোনো ঔষধি কাজ করে না তখন ফেরাম পিক্রিকাম 6 অনেক ভালো কাজ করে। কানের ভিতর শো শো বো বো শব্দ হলে বা বাঁশিনের শব্দ হলে কার্বোবেস ভালো কাজ করে। প্রথমে সিফিলিনাম 2 ডোজ দিতে হবে। উপরোক্ত লক্ষণযুক্ত কানের রোগীদের চরিত্র বিচারে ফসফরাস দিতে হতে পারে। ডাক্তার হাসান মির্জা সাহেব বলেন, কানের ভিতর শো শো বো বো শব্দ হলে বা বাঁশিনের শব্দ হলে কার্বোবেস ভালো কাজ করে। প্রথমে তাকে সিফিলিনাম 2 ডোজ দিতে হবে। যদি রোগীর লক্ষণ ফসফরাসের না হয় তাহলে তাকে ফসফরাস দিতে হতে পারে। আচ্ছা, আজকে একটা কেস দেখাবো কিন্তু এটার ওষুধটা বলবো না। এই ওষুধটা আপনারা আগামী ক্লাসে আমাকে বলবেন। এটা কিন্তু পর্যবেক্ষণ লক্ষণ। পর্যবেক্ষণ লক্ষণ আমি বলছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ। এটা কি ওষুধ হতে পারে আজকে বলবেন না আগামী ক্লাসে বলবেন। এটা ইন্ডিয়ান একটা মহিলা পেশেন্ট, আমাদের পিজি হোম কোর্সের গ্রুপে এই কেসটা দেওয়া ছিল। নিউরোলজির যত বড় বড় ডাক্তার আছে সবাইকে দেখানো হয়েছে কিন্তু কোনো উপকার হয়নি। তার সমস্যা হলো সে সবসময় নড়তেছে, সে স্থির থাকতে পারে। दोनों हाथ सामने कर लीजिए माता जी। এটা কিন্তু তিনি ইচ্ছা করে করতেছেন না, ठीक है, অনিচ্ছাকৃত ভাবে তার এই নড়াচড়া। चलिए पैदल चलिए, 2 मिनट के लिए पैदल चलिए, उठिए उठिए पैदल चलिए, यहाँ से आते जाइए। অন্য কোনো সমস্যা নেই, এই সমস্যা যে ইনভলুন্টারি মোশন। पैदल क्यों चला रहे हैं? सर्वाइकल डिस्टोनिया चेक करना चाहिए। ठीक, बैठ लीजिए। आप जो है लेटने पर भी होता है। বসে আছে তারপর কিন্তু নড়তেছে, आराम से आराम से শোয়াইছে, শোয়ার পরও দেখেন পা নড়তেছে, মানে সবসময় ইনভলুন্টারি মোশন।
पी रही हो तब से फायदा है या फिर একবার ये ওষুধ जब খাওয়ানোর पी পর रही हो দেখেন तब से কি फायदा অবস্থা। हुआ है कि पहले से हैं? अब उतना नहीं झूम रहे ना, पहले बहुत झूम रही थी ना, अब तो रुकी हो कुछ देर तक, कुछ सेकंड अभी रुकी हो ना, মানে तो হালকা अगर হালকা আছে, अपने आप को रोकना चाहोगे तो रुक सकते ইচ্ছা हो। করলে সে স্থির থাকতে बहुत পারে, हल्का हो रहा है ना। অনেকটা কমে আসছে। चलो कितने परसेंट? 80% हल्का हो गया है, 20% बचा है क्या? 80% ঠিক হয়ে গেছে। দু তিন দিন পরে সে নিজেই নিজের খাবার চামিচ দিয়ে খাইতেছে। আর যদি নড়াচড়া থাকতো তাহলে কিন্তু সে চামিচ দিয়ে খাবার খেতে পারতো না। আগামী ক্লাসে সবাই কি ওষুধ হইতে পারে বলার চেষ্টা করবেন। আপনাদের তো হার্ড কপি দেওয়া হবে, সমস্যা নেই। আর আগামীকালকে ইনশাল্লাহ ওই যে প্রশ্নগুলো দিয়ে দেওয়া হবে। এই আজকে যে ক্লাস নিয়েছি ক্লাসের উপর প্রায় 100-র উপরে যদি হয় প্রশ্ন থাকবে, অনেক ক্লাসে 100-র উপরে প্রশ্ন থাকবে। আর ভিডিওটা দিয়ে দেওয়া হবে, এগুলো তো আমরা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাবো। না ইমেলে পাঠিয়ে দিব, ইমেলে গুগল ড্রাইভে থাকবে আর কি। ঠিক আছে, তাহলে আজকে রাখি।